তুর্যর ডায়েরি, একটি সপ্তাহের বাস্তব গল্প, 13 মে থেকে 19 মে 2026, পর্ব 1। লং জার্নির পর যখন কপালে ঘুম জোটে না। জীবনে প্রথমবার চট্টগ্রাম আর কক্সবাজার ঘুরে আসার এক অন্যরকম আনন্দ বুকে নিয়ে ফিরছিল তুর্য। 9 থেকে 12 মে, 4 দিনের সেই ট্যুর ছিল স্মৃতিতে গেঁথে রাখার মতো। কিন্তু ফেরার পথটা ছিল বড়ই কঠিন। মেইল ট্রেনের শোভন শ্রেণীতে সারারাত বসে বসে একটুও না ঘুমিয়ে কাটাতে হয়েছে। 13 মে সকাল 8:30টায় যখন বাসায় পা দিল, চোখের পাতা তখন আর মানছে না। বাসায় ঢুকে দেখে তার সিনিয়র ভাগিনা আকিব সাহেব ঘুমোচ্ছেন। এই আশাটা হঠাৎ করে নয়। আকিব সাহেব আগেই জানিয়েছিলেন যে ঢাকায় আসবেন, তখন তুর্য চট্টগ্রামে। কক্সবাজার থেকে ট্রেনে ওঠার সময়ও দুজনের কথা হয়েছিল ফোন-এ। আকিব সাহেব 11 মে রাত 1:30টায় তুর্যদের বাসায় এসে উঠেছিলেন। অর্থাৎ তিনি খুব ভালো করেই জানতেন যে তুর্য একটা ক্লান্তিকর যাত্রা সেরে ফিরছে। সেটা মাথায় রেখেই গোসল আর সকালের নাস্তা সেরে সকাল 10টার দিকে বিছানায় গেল তুর্য। শরীরটা তখন ক্লান্তির একেবারে শেষ সীমায়। কিন্তু মাত্র 3 ঘণ্টা পর, দুপুর 1টায়, আকিব সাহেব ডেকে তুললেন। পল্টনে গিয়ে একটা ডিটিএফ মেশিন দেখতে যেতে হবে, সাথে তুর্যকেও নিয়ে যাবেন। আত্মীয় মানুষ, ঢাকায় এসেছেন, তার প্রতি একটা দায়িত্ব তো আছেই। তাই মনের বিরুদ্ধেই উঠল তুর্য। মনে মনে শুধু একটাই অনুযোগ জমল, সব জেনেও এভাবে ডেকে দেওয়াটা কি ঠিক হল? কিন্তু মুখে কিছু বলল না। পল্টনের কাজ ঠিকঠাকই হল, কিন্তু ফেরার পথে শুরু হল আসল বিপদ। সন্ধ্যার আগেই আকাশ ভেঙে বৃষ্টি নামল, শহর তলিয়ে গেল পানিতে। গুলিস্তান থেকে বাসায় ফিরতে একটা লেগুনায় উঠল দুজনে, কিন্তু রাস্তায় অবিশ্বাস্য জ্যাম। এরই মধ্যে মাগরিবের ওয়াক্ত হয়ে এল। আকিব সাহেব 5 ওয়াক্ত নামাজি, কোনো অবস্থাতেই নামাজ মিস করার প্রশ্ন নেই। বাধ্য হয়ে মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে লেগুনা থেকে নেমে গেলেন দুজনে। নামতেই দেখে রাস্তায় হাঁটুসমান ময়লা পানি। উপায় নেই, জুতো হাতে নিয়ে সেই পানি মাড়িয়ে কাছের একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ল দুজনে। নামাজ শেষে বেরিয়েও একই অবস্থা। তুর্য রিকশা খুঁজছে, কিন্তু বৃষ্টির সুযোগে রিকশাওয়ালারা দ্বিগুণ 3 গুণ ভাড়া হাঁকছে। জুতো তখনও হাতেই ধরা। চরম ক্লান্ত, চরম বিরক্ত। ঠিক এই মুহূর্তে আকিব সাহেব হাসতে হাসতে বললেন, মামা, তুমি তো রেগুলার ম্যারাথন দাও, তুমি দেখি এখন হাঁটতে চাচ্ছ না। এই কথাটা শুনে তুর্যর মাথায় রক্ত উঠে গেল। রাগ সামলাতে না পেরে নিজের মাথার চুল মুঠো করে টান দিল। তারপর বলল, দেখেন, আমি আজ সকালেই চট্টগ্রাম কক্সবাজার ট্যুর থেকে ফিরেছি। মাত্র 3 ঘণ্টা ঘুমিয়েছি। আপনি ডেকে তুললেন বলে বাধ্য হয়ে এসেছি। এই নোংরা পানিতে হাঁটার মুড বা শক্তি এখন আমার নেই। কথাটা শুনে আকিব সাহেব আমতা আমতা করে বললেন, আরে তুমি আমাকে বলবা না যে তুমি এত টায়ার্ড? তুর্য আর কোনো উত্তর দিল না। মনে মনে ভাবল, সব জেনেও এটা তো নিজে থেকেই বোঝার দরকার ছিল। শেষ পর্যন্ত রিকশা না পেয়ে মতিঝিল থেকে বাসাবো পর্যন্ত হেঁটেই আসতে হল দুজনকে। বাসাবোতে এসে আওয়াল তেহারি ঘরে দুজনে কাচ্চি খেতে বসল, ক্লান্তি আর ক্ষোভ কিছুটা ভুলতে। খাওয়ার মাঝেই নতুন ঝামেলা এসে হাজির। নেটের বিলের জন্য ফোন এলো। পকেটে টাকা কম, তার উপর ট্যুরের কারণে নাবিল সাহেবের কাছে 1200 টাকারও বেশি ধার। খাওয়া শেষে বাসার কাছের মদিনা মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফিরল। তারপর টাকা নিয়ে আবার বের হল। প্রথমে স্বাধীনকে সরাসরি নেটের বিল বুঝিয়ে দিল। তারপর একটা বিকাশের দোকান থেকে নাবিল সাহেবের পাওনা টাকা পাঠাল। সব মিটিয়ে বাসায় ফিরে আকিব সাহেবের সাথে কিছুক্ষণ গল্প করে শেষমেশ একটা মরণ ঘুম দিল তুর্য। পর্ব 2। অস্বাভাবিক ভোর, পকেটের টান আর একজেদি নামাজি। আগের দিনের সব ধকল শেষে তুর্য আর আকিব সাহেব একই বিছানায় শুয়ে পড়ল। কিন্তু শান্তির ঘুম বেশিক্ষণ টিকল না। রাত তখন আনুমানিক 4:30। তুর্য গভীর ঘুমে আচ্ছন্ন। আকিব সাহেব ফজরের নামাজের জন্য উঠলেন। অজু শেষ করে এসে ঘুমন্ত তুর্যর শরীরে হাত দিয়ে প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে চেঁচিয়ে উঠলেন, উঠো 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 উঠো। ঘুমের ঘোরে এই হঠাৎ ধাক্কায় তুর্য রীতিমতো আতকে উঠল। বুকটা যেন ধরফর করে উঠল। মনে মনে ভাবল, মানুষ মানুষকে এভাবেও ঘুম থেকে জাগায়। মনটা তেতো হয়ে গেল, কিন্তু মুখে কিছু না বলে আকিব সাহেবের সাথে ফজর পড়তে গেল। নামাজ শেষে মনে মনে একটা শক্ত প্রতিজ্ঞা করল, কাল থেকে আকিব সাহেব জাগার আগেই নিজে উঠতে হবে, নয়তো এই অ্যাবনর্মাল অ্যালার্ম সিস্টেমে একদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে। নামাজের পর দুজনে আরেক দফা ঘুমাল। সকাল 10টা পর্যন্ত উঠে দেখা গেল আকিব সাহেবের ফোনে তার ভাই মুফতি ওয়ালিউল্লাহ সানি সাহেবের কল এসেছে। কিছুদিন আগেই বাফেতে খাওয়ার কথা হয়েছিল, সে জানালো আজ আর কাল সে ফ্রি। তৎক্ষণাৎ সিদ্ধান্ত হল, আজই ধানমন্ডির দ্য বাফে এম্পায়ারে যাওয়া হবে। বৃহস্পতিবার ওয়ার্কিং ডে, রেস্তোরাঁর ভিড় কম থাকবে।
কিন্তু সানিকে কনফার্ম করতে ফোন দিতেই সে আর ধরল না। দুজনে তাই আর দেরি না করে 280 টাকা ভাড়ায় সিএনজি নিয়ে ধানমন্ডি রওনা হল। তুর্যর মাথায় তখন একটাই চিন্তা, কক্সবাজার ট্যুর থেকে সবে ফিরেছে, হাতে টাকার টান আছে। কিন্তু আকিব সাহেব আগে থেকেই বায়না ধরে আছেন, না গেলেও উপায় নেই। দুজনে 700 টাকা করে 1400 টাকার বাফে খেলেন। দুপুর 1টা থেকে 4টা পর্যন্ত চলল সেই পর্ব। খাওয়া শেষে আকিব সাহেব নতুন ফরমায়েশ দিলেন, যাত্রাবাড়িতে গিয়ে ডিটিএফ মেশিন ও ট্রেনিং নিয়ে কথা বলতে হবে, সেখানেও তুর্যকে সাথে যেতে হবে। তুর্য রাজি হল, তবে বলল একটা ছোট কাজ আছে আগে। তার ছোট ভাই সাবিকের পায়ের অপারেশন হয়েছে, ঢাকা মেডিকেলে ভর্তি, একবার দেখে আসতে চায়। আকিব সাহেব রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন দ্রুত শেষ করতে হবে। হাসপাতাল থেকে ফিরতে একটু সময় লাগায় তিনি অসন্তুষ্ট হয়ে বললেন, এত টাইম লাগাইলা কেন? তুর্য কোনো তর্কে গেল না। এরপর দুজনে গেলেন যাত্রাবাড়ির কাজলা এলাকায় উদ্যোক্তালয়ের অফিসে। সেখানে আকিব সাহেবের ডিটিএফ ট্রেনিংয়ের যাবতীয় কথাবার্তা শেষ হল। কিন্তু অফিস থেকে বের হতেই বাধল আসল বিপত্তি। রাত তখন 8:30। কাজলা ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে বাসায় যাওয়ার কোনো বাস নেই, রিকশাওয়ালারাও ডাবল ট্রিপল ভাড়া হাঁকছে। প্রায় 40-50 মিনিট রাস্তার মোড়েই দাঁড়িয়ে রইল দুজনে। এই ক্লান্তিকর অপেক্ষার মধ্যেই আকিব সাহেব হঠাৎ বললেন, আচ্ছা মামা, ধরো এমন একটা রিকশায় উঠলাম, রিকশাওয়ালা আমাদের চিপা গলিতে নিয়ে গিয়ে জিম্মি করে সব নিয়ে নিল, তখন কি হবে? রাস্তায় দাঁড়িয়ে এই কাল্পনিক ভয়ের কথা শুনে তুর্যর রাগ সীমা ছাড়াল। একটু কড়াভাবেই বলল, তোমার যদি এতই ভয়, তবে ঘরের ভেতরে থাকা উচিত। ঢাকা আমার জন্মের শহর, এখানকার অলিগলি আমার চেনা। অন্তত আমার সাথে কেউ এমনটা করতে পারবে না। এতে আকিব সাহেব উল্টো আরও রেগে গেলেন। তুর্যের হাতে থাকা পানির বোতলটা ছুঁড়ে মারতে ইচ্ছা করছিল, কিন্তু কোনোমতে নিজেকে শান্ত করল। আকিব সাহেব বললেন, তুমি কি মনে করছো আমি ভীতু? আমারও অনেক রাগ আছে। তুর্য চুপ করে তাকে শান্ত করার চেষ্টা করল। আকিব সাহেব দ্বিগুণ 110 টাকা ভাড়ায় একটা রিকশা ঠিক করলেন। বাসাবো মদিনা মসজিদের সামনে নামল দুজনে। উদ্দেশ্য এশার নামাজ। তুর্য দ্রুত অজু করে নামাজে দাঁড়িয়ে গেল, আর তখনই মসজিদের মূল ফটকে তালা পড়ে গেল। আকিব সাহেব ইস্তেঞ্জা অজু করে এসে দেখেন মূল ফটক বন্ধ। তুর্য ভেতর থেকে বলল, পকেট গেট দিয়ে ভেতরে চলে আসো, কিন্তু তিনি রাগতস্বরে চেঁচিয়ে উঠলেন, মসজিদ কি আমার বাড়ি নাকি? তুমি বাইরে বের হও, বাসায় গিয়ে নামাজ পড়ব। বাধ্য হয়ে তুর্য নিজের অসমাপ্ত নামাজ ছেড়ে বেরিয়ে এল। বাসায় ফিরে দেখল আকিব সাহেব নিজের পুরো নামাজ একা একা শেষ করে নিলেন। আর তুর্যর নামাজ রয়ে গেল অসমাপ্ত। সারাদিনের এত ধকলের পর বাকি নামাজটুকু শেষ করার শক্তি তার শরীরে আর ছিল না। মনে মনে ভাবল, যিনি নিজে 5 ওয়াক্ত নামাজি, তিনি আরেকজনের নামাজ এভাবে নষ্ট করলেন। এটা কি কোনোভাবে ঠিক হল? সব ক্ষোভ বুকে চেপে দুজনে একই বিছানায় শুয়ে সেই রাত পার করল। পর্ব 3, অনধিকার চর্চা, গ্রিন মডেল টাউন। আর এক শুক্রবার, 15 মে, শুক্রবার। আগের দিনের সেই ভয়ানক ঝাঁকুনির স্মৃতি মাথায় রেখে তুর্য এবার আকিব সাহেব জাগার আগেই উঠে পড়ল এবং নিজে আগেই ফজর সেরে ফেলল। আকিব সাহেব উঠে দেখেন তুর্য নামাজ শেষ করেছে। একটু অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি পড়ে ফেললা? তুর্য সংক্ষেপে শুধু বলল, জি মামা। নামাজ শেষে দুজনে আবার বিছানায় গেল বিশ্রাম নিতে। তুর্য মোবাইলে ফেসবুক স্ক্রোল করছিল, ইউটিউব দেখছিল। ঠিক তখনই আকিব সাহেব হঠাৎ তুর্যর হাত থেকে ফোনটা নিয়ে নিজেই ফেসবুক স্ক্রোল শুরু করলেন। কিছুক্ষণ পর ইউটিউব ব্রাউজ করতে লাগলেন। এটা আকিব সাহেবের বহুদিনের পুরনো অভ্যাস। সুযোগ পেলেই অন্যের ফোনের গ্যালারি, মেসেজ, ইউটিউব হিস্ট্রি অন্যের ফোন নিজের হাতে নিয়ে চেক করেন। তুর্য জানে এই বিষয়ে কখনো মুখ খুললে আকিব সাহেব বলবেন, তোমাকে ক্লোজ মনে করি দেখেই তো দেখি, তাই মুখে কিছু বলা হয়নি কখনো। কিন্তু মনে হয় এই মানুষটা অন্যের ব্যক্তিগত সীমানার ধারণাটাই ঠিকমতো বোঝেন না। তুর্যর উদারতাকে দুর্বলতা ভেবে বারবার সুযোগ নিচ্ছেন। সব বিরক্তি চেপে আরেক দফা ঘুমিয়ে সকাল 10টার দিকে দুজনে উঠল। আকিব সাহেব ঠিক করলেন আজ জুম্মা পড়বেন বাইতুল মোকাররমে। কিন্তু গডিমসি করতে করতে এত দেরি হয়ে গেল যে আর সেখানে যাওয়া হল না। বাধ্য হয়ে কাছের মদিনা মসজিদেই একসাথে জুম্মার নামাজ পড়লেন। নামাজ শেষে বাসায় ফিরে দুপুরের খাবার খেলেন। বিকেল 3:30টায় দুজনে রওনা হল মান্ডা গ্রিন মডেল টাউনের দিকে। সেখানে ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটে পড়াশোনা করেন মুফতি ওয়ালিউল্লাহ সানি সাহেব। তাকে সঙ্গে নিয়ে তিনজনে গ্রিন মডেল টাউনের ভেতরে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াল। আসরের নামাজের সময় হলে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ক্যাম্পাস মসজিদে নামাজ পড়ল। তারপর হালকা খাওয়া দাওয়া করে মাগরিবের আগে সানি সাহেবকে বিদায় জানাল। মান্ডা এলাকার একটা মসজিদে মাগরিব পড়ে বাসায় ফিরল।
বাসায় ফিরতেই আকিব সাহেব নতুন একটা পরিকল্পনা শোনালেন। কেরানীগঞ্জ গিয়ে পাইকারি দরে পাঞ্জাবি কিনবেন, অনলাইনে বিক্রি করবেন। তুর্য রাজি হল। কিন্তু রাজি হওয়ামাত্রই আকিব সাহেব আক্ষেপ করে বললেন, তুমি আমাকে কোনো কাজেই হেল্প করছ না। আজকে তো কেরানীগঞ্জ যেতে পারতাম, তুমি তো নিয়ে গেলা না। তুর্য হতবাক। গতকাল রাতের ক্লান্তি, আজকের সারাদিনের দৌড়ঝাঁপ, সব সেই করেছে। আর এই মানুষটা বলছেন হেল্প পাননি। তীব্র ক্ষোভ মনে চেপে রইল। মুখে কিছু বলল না। এশার নামাজের পর মসজিদ থেকে ফেরার পথে দুজনে মিলে কফি খেলেন। মন কিছুটা হালকা হল। রাতের খাবার সেরে একই বিছানায় আরেকটা রাত পার হল। পর্ব ৪, খাবারের পাতে খোটা, সিসিটিভি রহস্য আর এক শনিবার, ১৬ মে শনিবার। ফজরের নামাজ দিয়ে দিন শুরু। সকাল ১০টায় ব্রেকফাস্টের সময় তুর্য টিভিতে নিউজ চ্যানেল দিল। আকিব সাহেব রিমোট চেয়ে নিয়ে আন্তর্জাতিক সংবাদ দেখতে শুরু করলেন। এটা তেমন বড় বিষয় ছিল না, কিন্তু খাওয়ার এক পর্যায়ে তুর্য দ্বিতীয়বার প্লেটে একটু ভাত নিতেই আকিব সাহেব বলে উঠলেন, মামা, তুমি কি এখনও এত বেশি বেশি খাও? মনটা এক মুহূর্তে বিষিয়ে গেল। কারো সাথে ঠাট্টামস্করা করার হাজারটা বিষয় থাকে, একজন মানুষ কতটুকু খাচ্ছে তা নিয়ে খোঁটা দেওয়ার কি মানে থাকে? প্রচণ্ড রাগ হল, কিন্তু মুখে কিছু না বলে হেসেই বিশেষটা উড়িয়ে দিল। দুপুরে জোহরের নামাজ শেষে হঠাৎ বিল্ডিংয়ে শোরগোল। কে যেন সিঁড়িতে নোংরা করে রেখে গেছে। তুর্য আর আকিব সাহেব মিলে সিসিটিভি ফুটেজ দেখলেন। ফুটেজে ধরা পড়ল বিল্ডিংয়েরই একজন বয়োবৃদ্ধ মুরব্বী অসাবধানতাবশত এই কাণ্ড ঘটিয়েছেন। দৃশ্যটা হাস্যকর হলেও তুর্য সেই মুরব্বির বাসায় গিয়ে ভদ্রভাবে বলে এলো যে সিঁড়ি পরিষ্কারের দায়িত্ব তাদেরই নিতে হবে। এই পর্ব শেষ হতেই আকিব সাহেব কেরানীগঞ্জ যাওয়ার পুরনো বায়না আবার ধরলেন এবং জোর করতে লাগলেন। প্রচণ্ড রোদগরমের কারণে তুর্য বলল, বিকালে গেলে ভালো হয়। অবশেষে বিকেল 4:30টায় দুজনে রওনা হল। সেখানে আকিব সাহেব পাইকারি দরে ১৩,০০০ টাকার পাঞ্জাবি কিনলেন অনলাইনে বিক্রির জন্য। রাত ৯টায় বাসায় ফিরল। এশার নামাজ শেষে আকিব সাহেব বললেন গলির ফার্মেসিতে গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে যাবেন, আর তুর্যকেও সাথে যেতে হবে। সামান্য একটা ওষুধ কিনতেও একা যেতে পারবেন না, সেখানেও সঙ্গী চাই। তুর্য মনে মনে ভাবল, এই মানুষটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিজনেসের কাজে ঢাকায় এসেছেন, অথচ প্রতিটা পদক্ষেপে তাকে ছায়ার মতো পাশে চান। আমার নিজের পড়াশোনা, ক্যারিয়ার, ব্যক্তিগত কাজ, এসবের কথা কি তার কাছে কোনো মূল্যই রাখে না? সব চাপা কষ্ট আর বিরক্তি বুকে নিয়ে সেই রাতেও বিছানায় গেল। পর্ব ৫, ধৈর্যের চরম পরীক্ষা, বিছানা থেকে টানাটানি আর এক স্বস্তির রাত, ১৭ মে রবিবার। আকিব সাহেবের প্রতি তুর্যর বিরক্তি তখন সত্যিকার অর্থেই চরমে পৌঁছে গেছে। তবে একটুখানি স্বস্তি এই যে, এটাই ছিল তাদের একই বিছানায় শেষ রাত। যদিও আকিব সাহেব আরও ২টো দিন ছিলেন। তুর্য তার বড় কাজিন সাজু ভাইকে ফোনে পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করছিল, ভাইয়া, আর পারছি না, একটু জলদি আসেন, আমাকে বাঁচান। কিন্তু আকিব সাহেব সবসময় পাশে থাকায় গুছিয়ে কিছু বলা যাচ্ছিল না। সাজু ভাই আকুতিটা বুঝতেন, কিন্তু শ্বশুরবাড়িতে আটকে থাকায় শুধু সান্ত্বনা দিতেন, আর একটু ধৈর্য ধরো, আমি আসছি। সকালে ব্রেকফাস্ট শেষে তুর্য বলল, চলো সাজু ভাইয়ের বাসায় যাই। সাজু ভাই তখন বাসায় না থাকলেও তার ভাগিনা পিকে খান ছিল। দুপুর 11:30টায় ওখানে পৌঁছালো দুজনে। বেশ ভালোই আড্ডা হল। দুপুর ১টার দিকে জোহরের আজান হলে আকিব সাহেব তুর্যকে ডাকলেন, চলো মসজিদে নামাজ পড়তে যাই। তুর্য তখন বিছানায় শুয়ে, শরীরটা ভালো লাগছিল না। বলল, মামা, আমি অসুস্থ বোধ করছি। তুমি যাও, আমি বাসায় পড়ে নেব। কথাটা শুনেই আকিব সাহেব যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। পিকে খানের সামনেই তুর্যর ২ হাত ধরে টেনে হিচড়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলেন। তুর্যর পরনে তখন পাজামা, গিট খোলা। সবার সামনে পাজামা খুলে যাওয়ার মতো চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারত। ভাগ্যবশত হয়নি। কিন্তু এই উগ্র আচরণে তুর্যর ভেতরে তীব্র ঘেন্নার জন্ম হল। মুখে তবুও একটাও শব্দ উচ্চারণ করল না। আকিব সাহেব পিকে খানকে নিয়ে মসজিদে চলে গেলেন। প্রায় ১ ঘণ্টা পর ফিরলে তুর্য পিকে খানকে একপাশে ডেকে মনের সমস্ত ক্ষোভ একটি মাত্র শব্দে বলল, ডিস্টার্ব। বিকেল ৩টায় লাঞ্চ শেষ হল। লাঞ্চ শেষেই আকিব সাহেব চলে যেতে চাইলেন। তুর্য বলল, আজকের রাতটা এখানেই থাকো। বড় ভাই শোয়েব ভাই আসবেন রাতে। এই সাধারণ কথাটুকু শুনেই আকিব সাহেব রাগেজ বলে উঠলেন, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আজই ট্রেনে মৌলভীবাজার চলে যাব। পিকে খানের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হল। বিকেল 4:30টা পর্যন্ত থেকে বাসায় ফেরার পথে আকিব সাহেব তুর্যকেই উল্টো অপমান করলেন, এমন বিহেভিয়ার রাখলে লাইফে কোথাও শান্তিতে থাকতে পারবে না। নিজেকে ঠিক করো, এখনই সময় আছে। তুর্য স্তব্ধ হয়ে গেল। এত কিছুর পর এই কথা।
চুপচাপ হেঁটে বাসায় ফিরল। বাসায় এসে তুর্য আগে গোসলে ঢুকল। আকিব সাহেব বাথরুমে ঢুকলে সে চুপি চুপি বাসা থেকে বেরিয়ে গেল সহযোদ্ধা নাবিল সাহেবের সাথে দেখা করতে। যেন খাঁচা থেকে বেরোনো পাখি। সন্ধ্যার দিকে আকিব সাহেব বুঝতে পেরে তুর্যকে ফোন দিলেন এবং জিজ্ঞেস করলেন, বাসায় ফিরবা কখন? তুর্য ওনাকে বলল, মামা, ফিরতে রাত হবে। একটা জানাজা আছে, ওইটা শেষ করে আসব। শাহবাগ টিএসসিতে মন খুলে ঘুরল। রাত 9:30টায় শহীদ মিনারে গেল কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায়। রাত 11:15টায় বাসায় ফিরে দেখল আকিব সাহেব পুরো বিছানা দখল করে গভীর ঘুমে। সেই রাতে অন্য রুমে বিছানা পেতে পরম শান্তিতে ঘুমাল তুর্য। শেষ পর্ব, ধৈর্যের মহাবিস্ফোরণ, আত্মসম্মানের হিসাব আর চূড়ান্ত বিদায়। 18 মে, সোমবার। আগের রাতে ল্যাপটপে সিরিজ দেখতে দেখতে রাত 2:30টায় ঘুমিয়ে সকাল 10:30টায় উঠল তুর্য। হাতে মোবাইল নিতে না নিতেই আকিব সাহেব রুমে ঢুকে জেরা শুরু করলেন, রাতে এত দেরিতে ফিরলে কেন? কার জানাজায় গিয়েছিলা? আসলেই কি গিয়েছিলা? নাকি আমাকে মিথ্যা বলছ? জানাজার কথায় সন্দেহ। তুর্য রাগ চেপে বলল, জানাজা নিয়ে মানুষ মিথ্যা বলে নাকি? কারিনা কায়সারের জানাজায় গিয়েছিলাম। দিনের শুরুটাই বিষাক্ত হয়ে গেল। এরপর আকিব সাহেব জানালেন উত্তরায় যেতে হবে। তুর্য মনে মনে ভাবল, আর মাত্র একটা দিন, কালই চলে যাবেন। শেষবারের মতো না হয় ধৈর্য ধরা যাক। ব্রেকফাস্ট আর বাজার সেরে দুপুর 12:30টায় দুজনে রওনা হল। রিকশায় যেতে যেতে আকিব সাহেব বললেন, গতকাল ভেবেছিলাম তুমি আর ফিরবে না, তাই পিকে খানকে নিয়ে উত্তরা যাওয়ার প্ল্যান করছিলাম। তুর্য মনে মনে বুঝল, এই মানুষটা নিজের প্রয়োজনের সবটাই বোঝেন। শুধু বোঝেন না যে অন্যের স্বাধীনতা আর ব্যক্তিগত পরিসরটা তিনি কেড়ে নিচ্ছেন। মতিঝিল থেকে মেট্রোতে চড়ে উত্তরা উত্তর স্টেশনে নেমে রিকশায় সেক্টর 10-এর এলিট ফ্যাশন বাইং হাউজে পৌঁছাল দুজনে। ততক্ষণে লাঞ্চের সময় পেরিয়ে গেছে, কিন্তু আকিব সাহেবের তাড়াহুড়োতে খাওয়া হয়নি। সেখানে তিনি 9,900 টাকার গেঞ্জি কিনলেন। বিল ছিল 9,930 টাকা। পাইকারি বিক্রেতারা 30 টাকা ছাড় দিয়ে 9,900 করলেন। কিন্তু আকিব সাহেব জোর করলেন 9,700 করতে। পাইকারি বিক্রেতারা রাজি হলেন না। কেনাকাটা শেষে 2 বস্তা ভারী কাপড় নিয়ে দুজনে নিচে নামল। ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আকিব সাহেব হঠাৎ একটা বস্তা দিয়ে প্রতীকীভাবে তুর্যকে মারার চেষ্টা করলেন। রাগান্বিত হয়ে বললেন, ডিসকাউন্ট চাওয়ার সময় তুর্য নাকি তার পক্ষে কথা না বলে চুপ করে দাঁড়িয়েছিল। তুর্য বাক্রুদ্ধ, দোকানদারের সাথে দরদাম করা কি তার দায়িত্ব ছিল? কোথায় এই যুক্তি? এরপর আকিব সাহেব হুকুম দিলেন, কাল যাওয়ার সময় 3টা বড় বস্তাসহ তুমি আমাকে কমলাপুর স্টেশনে পৌঁছে দিয়ে আসবে। শুনতে শুনতে তুর্যর মনে ভেসে উঠল দুটো পুরনো স্মৃতি। 2025 আর 2026 সালের জানুয়ারিতে দুবার সে আকিব সাহেবের আমন্ত্রণে মৌলভীবাজার গিয়েছিল হাফ ম্যারাথনে অংশ নিতে। ফেরার সময় 2025 সালে আকিব সাহেব ঘুমোচ্ছিলেন বলে কিছু মনে করা হয়নি। কিন্তু 2026 সালের জানুয়ারিতে বিদায়ের সময় বাসার গেট থেকেই বিদায় জানালেন, গলি পর্যন্ত এগিয়ে দেননি। তুর্যর বুকে সেদিন বড় বেদনা লেগেছিল। অথচ তুর্য যতবার আকিব সাহেব ঢাকায় আসতেন, কমলাপুর স্টেশনে গিয়ে রিসিভ করত এবং ফেরার সময় ট্রেনের ভেতরে সিটে বসিয়ে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দাঁড়িয়ে থেকে বিদায় জানাত। এই তুলনা মনে করতে করতে নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। দুজনে সেই ভারী বস্তা হাতে নিয়ে মেট্রোতে মতিঝিল ফিরল। তুর্য বলল, দুপুরে খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা। আকিব সাহেব নির্বিকারভাবে জবাব দিলেন, সিঙ্গাড়া খেয়ে নিলেই হবে। তুর্য অবাক হয়ে বলল, সিঙ্গাড়া দিয়ে কি লাঞ্চ হয়? আকিব সাহেব নিজস্ব দর্শনে বললেন, ভাত খাওয়া মানেই লাঞ্চ না। সিঙ্গাড়া দিয়েও লাঞ্চ হয়। খালি পেটে এই কথা আর হজম করা গেল না। জোর করে একটা তেহারির দোকানে ঢুকল। 2 প্লেট হাফ তেহারির বিল 400 টাকা। আকিব সাহেব দিলেন 200, বাকি 200 তুর্যকেই দিতে হল। খাওয়া শেষে দুজনে সেই ভারী বস্তা হাতে নিয়ে মতিঝিল মেট্রো স্টেশন থেকে আরামবাগ বাস কাউন্টার পর্যন্ত প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে একটা মসজিদ খুঁজলেন আকিব সাহেব আসরের নামাজের জন্য। মসজিদ পেয়ে নামাজ পড়লেন। তারপর বললেন, মাগরিবও এখানেই পড়বেন। এবারই তুর্যর ধৈর্যের সবটুকু শেষ হয়ে গেল। আসরের নামাজ শেষে সে চুপচাপ মোবাইল বের করল। কোনো কথা না বলে, কোনো নাটক না করে আকিব সাহেবের নম্বর আর হোয়াটসঅ্যাপ এক ক্লিকে চিরতরে ব্লক করে দিল। তারপর সেই মসজিদেই আকিব সাহেবকে তার বস্তাসহ একা রেখে হেঁটে চলল সাজু ভাইয়ের বাসার দিকে। হাঁটতে হাঁটতে সাজু ভাইকে ফোন দিল, বন্ধ পেল। শোয়েব ভাইকে ফোন করে মনের সব জমানো কষ্ট উগরে দিল। তারপর সরাসরি সাজু ভাইয়ের বাসায় গিয়ে ভাগ্যবশত তাকে পেল। তাকে জড়িয়ে ধরে মনে হল, কতদিন পর একটা আপন মানুষ পাওয়া গেল। সব খুলে বলল, বিছানা থেকে টেনে ফেলার ঘটনাসহ সব কিছু, যা পিকে খান নিজের চোখে দেখেছে।
সাজু ভাই তাকে আম খাওয়ালেন, মন শান্ত করলেন। কিছুক্ষণ পর পিকে খানের মোবাইলে আকিব সাহেবের কল এল। সাজু ভাই ফোন ধরে বললেন, তুর্য আমাদের বাসায় আছে, চিন্তা করো না। রাত 9টায় সাজু ভাই তুর্য আর পিকে খানকে নিয়ে আকিব সাহেবের সাথে দেখা করতে এলেন তুর্যদের বাসায়। সবকিছু এড়িয়ে হালকা সুরে বললেন, চলো একটু হেঁটে আসি, কিছু খাই। চারজনে মিলে স্ট্রিট ফুড খেলেন। রাত 10টায় সাজু ভাই নাইট অফিসে চলে গেলেন। এরপর আকিব সাহেব কাছের একটা ওয়াফেলের দোকানে যেতে চাইলেন। তিনজন গেলেন, কিন্তু মাত্র একটা ওয়াফেলের অর্ডার দিলেন কি টেস্ট করার জন্য। তিনজনে ভাগ করে খেতে হল। তুর্য বলল, চলো মামা, আজকের রাতটা শোয়েব ভাইয়ের বাসায় কাটাই। পিকে খানও সায় দিল। কিন্তু আকিব সাহেব রাজি হলেন না। অজুহাত, প্যান্ট পরে ঘুমাতে পারেন না। পিকে খান নিজের লুঙ্গি দেওয়ার অফার করলেও তিনি নাকচ করলেন। তুর্য আর সেই ঝুঁকি নিল না। হেঁটে শোয়েব ভাইয়ের বাসার দিকে চলল। পেছন থেকে আকিব সাহেব রাস্তার ওপার থেকে বারবার ডাকলেন, কিন্তু তুর্য আর ঘুরে তাকাল না। পিকে খান পরে আকিব সাহেবকে বাসায় পৌঁছে দিল। সেই রাতটা পিকে খানের সাথে শোয়েব ভাইয়ের বাসায় পরম শান্তিতে ঘুমাল তুর্য। 19 মে, মঙ্গলবার সকাল 10টায় ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করল। মোবাইলে বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখতে দেখতে শুধু অপেক্ষায় থাকল কখন আকিব সাহেব চলে যাবেন। পিকে খানের মাধ্যমে খবর পেল দুপুর 2:45 এর ট্রেনে আকিব সাহেব মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর 1:45 যখন নিশ্চিত হল যে বাসা থেকে পুরোপুরি চলে গেছেন, তখনই তুর্য নিজের বাসায় ফিরল। নিজের চেনা ঘরে পা রাখতেই মনে হল 1 সপ্তাহ খাঁচায় বন্দি থাকার পর মুক্ত আকাশে ডানা মেলছে। উপসংহার, আকিব সাহেবকে তুর্য ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করে। কিন্তু এই 7 দিনে তার আচরণ ছিল বারবার সীমা লঙ্ঘন করার, একগুঁয়েমির এবং অকৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্রণ। অন্যের ফোনে হস্তক্ষেপ, ঘুম থেকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে জাগানো, খাওয়ার পাতে খোঁটা দেওয়া, বিছানা থেকে টেনে মেঝেতে ফেলে দেওয়া, রাস্তায় বস্তা দিয়ে মারার চেষ্টা করা, একটার পর একটা ঘটনায় তুর্যর সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল। শেষ মুহূর্তে কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে তুর্যর নিজেরও খারাপ লেগেছে। কিন্তু যখন একজন মানুষ বারবার অন্যের ব্যক্তিগত সীমানা, স্বাধীনতা আর আত্মসম্মান পায়ের তলায় রাখেন, তখন দূরত্ব বজায় রাখাটাই হয়তো নিজেকে টিকিয়ে রাখার একমাত্র উপায়। এটাই তুর্যর ডায়েরির এই বিশেষ সপ্তাহের গল্প।